আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আতিফা এন্ড আতিকা ব্লগস থেকে আমি আবার চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস আর আমার পেজটাকে লাইক, ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকে আমি এই সিলভার কাপ মাছ রান্না করব। তো 3টা মাছ নিয়ে আসছে। মাছগুলো একদম ফ্রেশ ছিল। তো এখন তিনোটা আমি কেটে এরপর ভালোভাবে ধুয়ে ভেজে নিব। তো মাছগুলো কড়া করে ভেজে এরপর রান্না করব। আর এই যে এখানে মাছগুলো ধুয়ে এরপর হলুদ, মরিচ, লবণ মাখিয়ে আমি তেলে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর কড়া করে না ভাজলে কিন্তু আতিফার বাবা আতিফা খেতে চায় না। এর জন্য সব মাছ, যেই মাছে আমি রান্না করি, ভালোভাবে একদম কড়া করে ভেজে এরপর রান্না করি। তো মাছগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। এরপর আমি ভুনা করব। আর এই মাছটা কিন্তু এইভাবে ভুনা করলে খুবই ভালো লাগে। এই মাছটা এইভাবে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। তো তেলের সাথে কিছু পেঁয়াজ কুচিয়ে আমি হালকাভাবে ভেজে নিব। মাছগুলো আমি উল্টে দিয়েছি। আর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন কিন্তু এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজটা যখন কাঁচা ভাবটা চলে যাবে, যখন একটু নরম হয়ে আসবে, তখন এর মাঝে আমি সামান্য পরিমাণ আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ো আর একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। এই যে সব মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে, তো একটু পানি দিয়েছি। এখন ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিব। যখন পানিটা শুকিয়ে যাবে আর তেল উপরে উঠে আসবে, তখনই কিন্তু আমার মশলাটা কষানো হয়ে যাবে। আর আমি মাছগুলো দিয়ে মশলার সাথে মাছগুলো আমি একটু মিলিয়ে দিব। বেশি নাড়াচাড়া করব না, কারণ বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। আর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, যেহেতু আমি ভুনা করব। এখানে তেমন একটা ঝোল রাখবো না, মাখো মাখো টাইপের একটা যেটা ঝোল হবে সেইটাই রাখবো। তো ঝোলটা কিন্তু কমে আসতেছে, যে মশলার যে তেলটা কিন্তু উপরে উঠে আসছে। আর এখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। মাছগুলো দিয়ে কিন্তু আমি বেশি নাড়াচাড়া করব না, শুধু মশলার সাথে একটু মিশিয়ে দিব আর পরিমাণ মতো পানি দিয়ে এরপর ঢেকে রান্না করব। আর যেহেতু আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি আর বেশিক্ষণ আমার রান্না করতে হবে না, এই যে পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি। পানিটা যখন শুকিয়ে আসবে এর মাঝে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আর ঝোলটা যখন একদম মাখন ভাবু টাইপের একটা হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো। তো এইভাবে এই মাছটা রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। তো এইভাবে ভুনা করে খেয়ে দেখবেন, এই মাছটা খুবই মজার হয়। তো এই যে আরেকটু পানিটা শুকাবো, আরেকটু পানিটা শুকিয়ে গেলেই মাছটা হয়ে যাবে রান্না আমার। রান্না করতে গেলে কিন্তু গরমের মধ্যে খুবই কষ্ট হয়। আর এখন তো রান্না করাটা খুবই একটা কষ্টকর, গরমের মধ্যে দেখা যায় যে রান্নাঘরে গেলে একদম অবস্থা খারাপ হয়ে যায়। আর খেতে যখন হবে রান্না তো করতেই হবে। তো সহজভাবে মজাদার রান্না কিভাবে করা যায় সেইগুলোই কিন্তু আমরা শর্টকাটে কিভাবে রান্না করা যায় সেটাই দেখাচ্ছি। আর এই যে দেখেন মাছ ভুনাটা কতটা সুন্দর হয়েছে। আর ঝোলটাও কিন্তু একদম কি পরিমাণে রেখেছি সেটাই বুঝতে পারছেন। তো এইভাবে এই তরকারিটা, এই মাছটা রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে, খুবই মজার হয়। তো আজকে আর বেশি কিছু রান্না করিনি, শুধু এই মাছটা রান্না করেছি আর পাতলা ডাল রান্না করেছি। আর কচু, আমি যে মান কচুটা খাই সেটাই চারটা ভাজা করেছি, সেটা আর দেখাইনি। তো এই যে আমার মামুনি আতিফার খাতাগুলো আজকে আপনাদের দেখাবো। যে আমার আতিফার হাতে লেখাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে দেখেন মাদ্রাসার খাতাটা। তো এই ওর মাদ্রাসার সব খাতাগুলো আমি আগেই শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু করব আর হয়নি। তো আজকে আমি দেখিয়ে ফেললাম। তো আমার আম্মুর হাতে লেখা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন। এই যে এটা অঙ্ক খাতা। আর আতিফা যখন লিখতে বসে ওকে দেখে কিন্তু আতিকাও লিখতে চায়। তো ওকে আমি কিন্তু একটা পেন্সিল আর সবসময় খাতা দিয়ে রাখি, যেন ও আঁকাআঁকি করে। আতিফাকে কিন্তু আমি ছোটবেলায় পেন্সিল আর খাতা দিয়ে রাখতাম সবসময়, কিন্তু ও খেলার ছলে এইগুলোই দিয়ে কিন্তু আঁকাআঁকি করতো। সেটা দিয়ে কিন্তু মাশাআল্লাহ এখন লেখা যখন শিখেছে
তখন কিন্তু শুরু থেকে আমি ওকে দেখিয়ে দিতাম কীভাবে। ওর লেখা কিন্তু আমার কাছ থেকে শেখা। হুজুর রেখেছিলাম বাসায়, দেখা যায় কিছুতেই বসতো না হুজুরের সামনে। আবার ম্যাডামও রেখে দিয়েছিলাম, কিন্তু তাদের সামনে বসতো না, কিন্তু আমার কাছে ও পড়তে চাইতো সবসময় যে আম্মু তুমি পড়াও আমাকে। আরবি ক্ষেত্রেও কিন্তু সেটা হয়েছে। কায়দা কিন্তু আমি ওকে ছোটোবেলা থেকেই পড়িয়েছি, সব হরফগুলো শিখিয়েছি। ও কিন্তু সব হরফ শিখে এরপর ওকে যখন মাদ্রাসায় দিয়েছি ওর কিন্তু পড়তে অনেকটা সহজ হয়েছে, কারণ আমি আগেই ওকে সব চিনিয়ে দিয়েছিলাম, শিখিয়ে দিয়েছিলাম। তো আতিকার ক্ষেত্রেও কিন্তু সেটা করব। মাশাআল্লাহ, ও যখন কথা শিখবে আতিকা, তখন থেকে কিন্তু ওকে সব কিছু শেখানোর চেষ্টা করব, যেমন আতিফাকে আমি শিখিয়েছি। তো এই যে আরবি হাতে লেখা, এগুলো কিন্তু আমি আবার লেখাইনি ওকে বাসায়। যদি আরবি লেখাতাম তাহলে আরও সুন্দর করতো, কিন্তু এমনি মুখে পড়িয়েছি সবসময়, কিন্তু আরবিটা লেখা হয়নি। তো মাদ্রাসায় যেয়ে কিন্তু আরবি লেখাটা শিখেছে। তো এই যে মাশাআল্লাহ, সামনে কিন্তু আরও অনেক ভালো করবে, লিখতে লিখতে কিন্তু ভালো হবে। আর এই যে আমাদের মিউটা, ওকে ভ্যাকসিন দেওয়া হয়নি, এই জন্য ওকে আমি ঘরে উঠাতে পারছি না, যার কারণে আমার কবুতর রুমে ওকে রাখতে হয়েছে। ওর বয়স হয়নি, 2 মাস বয়সে নাকি ভ্যাকসিন শুরু হয়, তার থেকে ছোটো পশুদের দেয় না, এর জন্য দেওয়া হয়নি। আতিফার বাবা নিয়ে গিয়েছিল ভ্যাকসিন দেওয়ার জন্য, দিতে পারেনি, ওকে বলেছে আরও 15 দিন পরে যেতে, তখন দিবে। তো ঈদের পরে যাবে আবার, তখন দিলে তখন আর কি উঠাতে পারবো ওকে। আর এই যে আমার কবুতর, মাশাআল্লাহ, এই কবুতরটা কিন্তু আমার কিন্তু এমনি সব কবুতর আমি অন্য জায়গায় রেখেছি, কারণ ইঁদুর অনেক বিরক্ত করতো, আর আমি একটা সময় তেমন একটা দিতে পারছি না, এই জন্য। আর এই কবুতরটা কিন্তু এসে পড়েছে আমাদের। এই কবুতরটা আতিফার বাবা কিন্তু অনেক কবুতর উড়িয়েছিল, তার থেকে কিন্তু অনেক কবুতর আসেনি। মাঝে মধ্যে যেগুলো বাসা চিনে নেই, দেখা যায় যে 7-8টা কবুতর 10টা কবুতর একসাথে উড়ালে তখন ওইখান থেকে যে 1-2টা মিসিং হতো, ওই কবুতর এখন কিন্তু এসে পড়েছে। এই যে অনেক দিন পরে, এটা কিন্তু আমাদের ঘরের বাচ্চা, যে ডিম থেকে যে বাচ্চাটা ফুটেছিল সেই কবুতর এটা। তো এটার সাথে আরও কবুতর আনবো, তখন কিন্তু ভালো হবে। আর এই যে বিড়ালটা কিন্তু একটা ছোট খাঁচার মধ্যে রেখে তারপরে কিন্তু উপরে রেখেছিলাম, এটা নিচে ছিল, যখন খাবার দিয়েছি, পানি আর খাবার যখন দিই, ও পানিটা নিচে ফেলে একদমই করেছে, এর জন্য কিন্তু পুরোটা ভরে ফেলছে পানি। আর আমি সবসময় কবুতরের রুমের জন্য কাঠের গুঁড়া এনে রাখতাম, এই সোমেলগুলো থেকে কাঠের গুঁড়া সংরক্ষণ করতাম, ওইগুলা দেখা যায় ছিটিয়ে দেওয়ার জন্য কবুতরের রুমে। এরপর আর নিচে সেই কাঠের গুঁড়াগুলো ছিটিয়ে দিয়েছি, আর এই খাঁচাটা উপরে উঠিয়ে দিয়েছি। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম, তো আমার ছোট বেবিটা এসে আমাকে খুব বিরক্ত করছিল, ওর ক্ষুধা লেগেছে, তো ওকে খাইয়ে এরপর আবার দেখা যায় বাকি কাজগুলো করতে হবে। কারণ সকাল থেকে তো একই রুটিন, যে সকালে উঠে আতিফাকে মাদ্রাসা দেওয়ার জন্য সব কিছু রেডি করতে হয়, টিফিন, এরপর ওকে নাস্তা করাতে হয়, তো এসে কিন্তু আবার আতিকাকে খাওয়াতে হয়। তো প্রতিদিনের রুটিন কিন্তু একই। আর এই আতিফার কিন্তু পরীক্ষা শেষ হলে বেশ কিছুদিন বন্ধ পাবে ঈদের জন্য, তখন কিন্তু একটু শান্তি পাবো, দেখা যায় যে ওর নাস্তা রেডি করতে হবে না, তখন আমারও ছুটি হবে। তো সকালবেলা তখন একটু ঘুম থেকে দেরিতে উঠলেও সমস্যা নেই, তো ভোরবেলা তো উঠে নামাজ পড়ে তখন আবার একটু ঘুমাতে পারবো। আর এখন তো আতিফার জন্য সব কিছু রেডি করতে হয়, সব কিছু ঘুমানোর জন্য একটু সমস্যা হয়ে যায়। তো আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।